আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি ডিউ লাস্ট অফ বায়োলজি ক্র্যাশ কোর্সের আরো একটি বায়োলজি ক্লাসে। সো গত ক্লাসে কিন্তু আমরা লেকচার 1 দেখেছিলাম এবং লেকচার 1 এ মোট ৩ টা অধ্যায় নিয়ে আলোচনা করেছি। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় বোটানি বইয়ের। আজকের ক্লাসে আমরা মোট ৪ টা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সপ্তম, অষ্টম, নবম এবং একাদশ অধ্যায়। সো এই ৪ টা অধ্যায় নিয়ে আলোচনা হবে। সো পুরা ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকবো তোমাদের মাহি ভাইয়া। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আসো আমরা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা আমাদের 50 পেজ বায়োলজি যে পিডিএফটা আছে সেখানে চলে যাই। ওকে। তাহলে আমরা সপ্তম অধ্যায় দিয়ে শুরু করব। সপ্তম অধ্যায়টা হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। নগ্নবীজি অ্যান্ড আবৃতবীজি উদ্ভিদ। আচ্ছা, তাহলে নগ্নবীজি আর আবৃতবীজি উদ্ভিদ যেহেতু আমরা পড়তেছি, এটার পার্থক্যটা পড়া দরকার এবং এখান থেকে প্রশ্ন এসেছে। তাহলে ২ টার মধ্যে আমরা পার্থক্য পড়ব এবং এখান থেকে ২২-২৩ সেশনে অর্থাৎ খুব রিসেন্ট প্রশ্ন হয়েছে। তাহলে রিসেন্ট যেহেতু হয়েছে, এখান থেকে কিন্তু যেহেতু ১ বছর আগে হয়েছে, এবছরও কিন্তু আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে যে স্ববীজ উদ্ভিদ বা যেটাকে বলা হচ্ছে স্পারমাটোফাইটা, এটাকে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নগ্নবীজি এবং আরেকটা হচ্ছে আবৃতবীজি। ঠিক আছে? তাহলে স্পারমাটোফাইটাকে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নগ্নবীজি এবং আরেকটা হচ্ছে আবৃতবীজি। আচ্ছা। এখন নগ্নবীজির আরেকটা নাম হচ্ছে ব্যক্তবীজি। কেন ব্যক্তবীজি? কারণ দেখো, বীজটা যেহেতু নগ্ন অবস্থায় আছে, কোনো ফল দ্বারা আবৃত নাই, তার মানে কি এটা বের হয়ে আছে। সবাই দেখতে পাচ্ছে, ব্যক্ত অবস্থায় আছে। এ কারণে এটাকে বলা হচ্ছে ব্যক্তবীজি। আর আবৃতবীজি, এটার আরেকটা নাম হচ্ছে গুপ্তবীজি। এটা হচ্ছে গুপ্তবীজি। আচ্ছা। তো নগ্নবীজি যে উদ্ভিদগুলা সেগুলা কেমন দেখো তো, বহুবর্ষজীবী, অনেক বছর বাঁচে। স্পোরোফাইট মানে হচ্ছে দেহ কোষটা হচ্ছে টুয়েন, চিরসবুজ, সবুজ অবস্থায় থাকে, অসম রেণুপ্রসূ বা হেটারোস্পোরিক অর্থাৎ মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দেখা যায় এখানে। ঠিক আছে? সো হেটারো কথাটার অর্থ হচ্ছে আলাদা। এখানে হেটারো কথাটার অর্থ কি ভাইয়া? আলাদা বা অসম। তাহলে আলাদা ধরনের আলাদা ধরনের স্পোর দেখা যায়। এটা হেটারো মানে হচ্ছে আলাদা। তো আলাদা স্পোর দেখা যায়। তাহলে আলাদা স্পোর কেমন? যেমন মাইক্রো, একটা হচ্ছে মাইক্রো আরেকটার নাম হচ্ছে মেগা। তো মাইক্রোস্পোর এন্ড মেগাস্পোর। একটু বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো স্পোরোফাইট। আবৃতবীজী উদ্ভিদও কি স্পোরোফাইট বা টুয়েন বা রেণুধর আমি বলতে পারি। রেণুধর মানে হচ্ছে টুয়েন বা ডিপ্লয়েডও বলা যায়। পুষ্পক, ফুল দেয়। এদের কিন্তু ফুল নাই। কেন ফুল নাই? কারণ ফুল থেকে তো ফল হয়। এদের যেহেতু ফল নাই, তার মানে কি ফুলও নাই। আর ওদের কি? ওরা হচ্ছে পুষ্পক। ওদের ফুলও আছে, ফলও আছে, সবই আছে। তাহলে এরা হচ্ছে পুষ্পক, ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। তাহলে এখানে কিন্তু ভাস্কুলার টিস্যু আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে গর্ভাশয়টা সম্পর্কে যে কথাটা মনে রাখবে সেটা হচ্ছে মেগাস্পোরোফিল এ গর্ভাশয় তৈরি হয় না। তাহলে মেগাস্পোরোফিল মানে কি? স্ত্রী উদ্ভিদে যেটা থাকে সেটার নাম হচ্ছে স্ত্রী উদ্ভিদের আহ, একটা পাতা যেটাকে বলা হচ্ছে মেগাস্পোরোফিল। এখানে কোনো গর্ভাশয় তৈরি হয় না। কি তৈরি হয় না? গর্ভাশয় তৈরি হয় না। অর্থাৎ গর্ভাশয় তৈরি না হলে কি থাকবে না? গর্ভাশয় থাকবে না, গর্ভদণ্ড নাই, গর্ভমুণ্ড নাই, কিছুই নাই। সিম্পল কথা, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয় কিছুই নাই। তাহলে যেহেতু গর্ভদণ্ড, গর্ভমুণ্ড আহ এসব কিছু নাই, তো পরাগায়নকালে পরাগরেণুটা সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। আচ্ছা, যদি এখানে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকতো তাইলে কি হতো আমরা একটু পরে দেখতেছি। ওকে। আচ্ছা, আর এখানে গর্ভকেশর সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এই ৩টি অংশে বিভক্ত। আচ্ছা, এখানে গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশিষ্ট, পরাগরেণু ফ্লাজেলাবিহীন, এখানে কোনো ফ্লাজেলা নাই, আর এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, এখানে এটা ফ্লাজেলা যুক্ত, এটার শুক্রাণু নিয়ে আমরা পড়বো। এরপরে দেখো পরাগায়নকালে গর্ভমুণ্ডে পতিত হয়। তাহলে পরাগরেণু ফ্লাজেলাবিহীন এবং গর্ভমুণ্ডে পতিত হয়। পরাগায়নকালে কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে। এখন ছোট্ট করে একটা বিষয় আমি সামারি দিয়ে নিই, সেটা হচ্ছে দেখো, গর্ভাশয়টা যদি আমি একটু আঁকানোর চেষ্টা করি, এই যে এটা হচ্ছে একটা গর্ভাশয়। গর্ভাশয়টা যদি আমি একটু আঁকানোর চেষ্টা করি, দেখো তরু। আচ্ছা, তো ধরে নাও এটা হচ্ছে সেই গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়। হ্যাঁ, তাহলে এই পুরাটা হচ্ছে গর্ভাশয়। এখন এই গর্ভাশয়ের উপরে এটা হচ্ছে দণ্ডের মতো, গর্ভদণ্ড, গর্ভদণ্ড, এবং এটা নাম হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড।
তাহলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এখন এই গর্ভাশয়ের ভেতরে কি থাকে বলতো? গর্ভাশয়ের এই জায়গাটাতে থাকে কি? ডিম্বক। এর ভেতরে কি থাকে? ডিম্বক। এখন ডিম্বকের ভেতরে কি কি থাকে? এটা হচ্ছে মেইন বিষয়। সেটা হচ্ছে ডিম্বকের ভেতরে একটা ডিম্বাণু থাকে, অর্থাৎ রানী থাকে, বা একটা নায়িকা থাকে। তো এটা হচ্ছে ডিম্বাণু। এর ভেতরে আছে ডিম্বাণু। এবং ডিম্বাণুকে সহায়তা করার জন্য দুই পাশে থাকে সহকারী কোষ। দুই পাশে কি থাকে? হ্যাঁ, অর্থাৎ সাইড নায়িকা থাকে। এটা হচ্ছে মেন নায়িকা। মেন নায়িকার দুই পাশে সাইড নায়িকা আছে। তাহলে এগুলো হচ্ছে সহকারী কোষ। সহকারী কোষ। আচ্ছা, এখন এই যে তিনজন নায়িকা, তিনজন নায়িকার দিকে তিনজন নায়ক চাইয়ে থাকে উপর থেকে। ঠিক আছে? এখানে তিনজন নায়ক আছে। তো এই যে তিনটা নায়ক, এদের নাম হচ্ছে প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ। বুঝতে পেরেছ? আচ্ছা, এবং এই যে মাঝখানে নায়ক নায়িকার ফ্যামিলি আছে। দুই নায়ক নায়িকার কি আছে? পরিবার আছে দুইটা। ঠিক আছে? অর্থাৎ এদেরকে বলা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এটাও মনে রাখো। এদেরকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হয় গৌণ নিউক্লিয়াস। আচ্ছা, এখন একটা গর্ভমুণ্ডে যখন কোনো একটা পরাগরেণু পতিত হয়, তারপরে কি হয় সেটা একটু দেখানোর চেষ্টা করি। সো এই যে এখানে গর্ভমুণ্ডে পরাগরেণুটা পতিত হইল, এরপরে এখান থেকে নল বের হয়। পরাগরেণু থেকে কি বের হচ্ছে? নল বের হচ্ছে। এখন এই নলের ভেতরে এর ভেতরে এই জায়গাটাতে থাকে নালিকা কোষ, এইখানে থাকে জনন নিউক্লিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, সামনেরটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস, পেছনেরটা কি বলতো? জনন নিউক্লিয়াস। তাহলে এই নালিকা নিউক্লিয়াস কি তৈরি করে? এই নালীটা তৈরি করে। কিভাবে তৈরি করে দেখো। তাহলে এই নালিকা নিউক্লিয়াসটা কি করতেছে দেখো তো। এই নালিকা নিউক্লিয়াসটা আস্তে আস্তে এই নালী তৈরি করে এই জায়গাটাতে নিয়ে আসতেছে। এই জায়গাটাতে নিয়ে আসতেছে। তাহলে এই জায়গাটার নাম কি? ডিম্বক রন্ধ্র। এই জায়গাটার নাম কি বলতো? ডিম্বক রন্ধ্র। তাহলে এই কথাটাই বলা আছে, এই কথাটাই এখানে বলা আছে দেখো। এই কথাটাই বলা আছে পরাগরেণু। ও হ্যাঁ, এই যে সরি, এটা এখানে তো গর্ভমুণ্ডে পতিত হচ্ছে পরাগরেণু। হ্যাঁ, এখানে আমরা কি দেখতেছি দেখো তো, পরাগরেণুটা কোথায় পতিত হচ্ছে? গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। কিন্তু এই যে এই জায়গাটার নাম হচ্ছে ডিম্বকরন্ধ্র। তো এই গর্ভমুণ্ড যার নাই, অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদ, তার কোথায় পতিত হবে? সরাসরি ডিম্বকরন্ধ্রে পতিত হবে। সিম্পল কথা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরের ঘটনাটা কি হয় বলো। তাহলে নালিকা নিউক্লিয়াস তো নালী তৈরি করলো, আর পেছনে এখানে একটা জনন নিউক্লিয়াস ছিল না? সে কি করবে বলতো? তাহলে জনন নিউক্লিয়াস একটা ছিল, একটা থেকে এখন দুইটা হয়ে যাবে। এই যে একটা, দুইটা। তাহলে জনন নিউক্লিয়াস ওখানে একটা ছিল, এবার কয়টা হয়ে গেছে? জনন নিউক্লিয়াস হয়ে গেছে দুইটা। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এই যে একটা জনন নিউক্লিয়াস গিয়ে যুক্ত হবে এই যে রানীর সাথে, কালার দিয়ে দেখাই। এই যে এটা একটা জনন নিউক্লিয়াস, এটা একটা জনন নিউক্লিয়াস। তো একটা জনন নিউক্লিয়াস গিয়ে যুক্ত হয় এই রানীর সাথে, অর্থাৎ নায়িকার সাথে। আরেকটা জনন নিউক্লিয়াস গিয়ে যুক্ত হয় এই যে গৌণ নিউক্লিয়াসের সাথে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই ঘটনাটার নাম হচ্ছে দ্বিনিষেক। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? যেহেতু দুইবার, একবার রানীর সাথে, একটা রানীর সাথে গিয়ে মিশ্রিত হইলো, আরেকটা হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে। এই ঘটনাকে বলা হচ্ছে দ্বিনিষেক। দ্বিনিষেক। আচ্ছা, এখন এই গৌণ নিউক্লিয়াসটা কেমন? গৌণ নিউক্লিয়াসটা হচ্ছে 2n ডিপ্লয়েড ছিল। গৌণ নিউক্লিয়াসটা কেমন ছিল? ডিপ্লয়েড। এখন এই গৌণ নিউক্লিয়াসের সাথে যখন আরেকটা নিউক্লিয়াস এসে যুক্ত হইলো, আরেকটা নিউক্লিয়াস এসে যুক্ত হইলো, তখন সেটা, এই গৌণ নিউক্লিয়াসটা কিসে পরিণত হইলো দেখো তো। এটা হচ্ছে ডিপ্লয়েড ছিল, 2n ছিল। এখন আরেকটা নিউক্লিয়াস এসে যুক্ত হইলো, তার মানে কি? তিনটা নিউক্লিয়াস হয়ে গেল। তার মানে কি? এটা হয়ে যাবে 3n, ট্রিপ্লয়েড। বুঝতে পেরেছো? অর্থাৎ এইটাকে বলা হচ্ছে ট্রিপ্লয়েড। তাহলে গৌণ নিউক্লিয়াসটা শস্যে পরিণত হবে, যেটা হচ্ছে ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড। বুঝতে পেরেছো? তাহলে শস্যটা কেমন ভাইয়া? এই গৌণ নিউক্লিয়াসের সাথে যখন আরেকটা নিউক্লিয়াস এসে যুক্ত হবে, সেটা শস্য হয়ে যাবে। এবং শস্যটা কেমন হয়? ট্রিপ্লয়েড। এই কথাটা মাথায় রাখো। ঠিক আছে ভাইয়ারা? ওকে, তাহলে এইখানে এবার চলে আসো, দেখো কি বলা আছে। এটা তো ডিম্বকরন্ধ্রে পতিত হইলো, এটা গর্ভমুণ্ডে পতিত হইলো। এটা হচ্ছে আমরা আবৃতবীজী উদ্ভিদ নিয়ে কিন্তু পড়লাম। এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদে কি হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এবার আসো, ডিম্বক, বীজ, ফল, এগুলো কি আসলে তৈরি হয়? ফল কি আসলে তৈরি হয়? ফল তৈরি হয় না। হ্যাঁ, ডিম্বক নগ্ন থাকে, ফল তৈরি হয় না, তাই বীজ নগ্ন থাকে। তাহলে ডিম্বকটা কিসে পরিণত হয় বলো তো ভাইয়া? ডিম্বকটা পরিণত হয় বীজে। এই যে এইটা, এইখানে যে ডিম্বকটা, এই ডিম্বকটা কিন্তু একসময় বীজে পরিণত হবে। ডিম্বকটা কি হয়ে যাবে? ডিম্বকটা নিষেকের পরে
বীজ হয়ে যাবে। ডিম্বক কোথায় লিখছি? ডিম্বক কি লিখি নাই? আচ্ছা যাই হোক, এই যে এটা নাম হচ্ছে ডিম্বক, এটা নাম হচ্ছে ডিম্বক। তো যখন নিষেক হয় এই ডিম্বকটা বীজ হয়ে যায়, এই কথাটা মাথায় রাখো। এই ডিম্বকটা কি হয়? বীজ হয়। ওকে, আচ্ছা তাহলে ডিম্বকটা নগ্ন অবস্থায় থাকে, তাই যখন এটার নিষেক ঘটে, নিষেকের পরে বীজ হয়ে গেল, বীজের উপরে গর্ভাশয় থাকে না, গর্ভাশয়টা ফলে পরিণত হয়। এটা দেখে এখানে যে গর্ভাশয়টা, এই গর্ভাশয়টা ফল হয়ে যায়। গর্ভাশয়টা তাহলে ডিম্বকটা বীজ হয়, গর্ভাশয়টা ফল হয়। তাহলে ডিম্বকের উপরে যেহেতু নগ্নবীজি উদ্ভিদের কোনো গর্ভাশয় নাই, তার মানে কি ফল কি হইল? না, হইল না। তাহলে বীজটা নগ্ন অবস্থায় থাকলো, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে দেখো দ্বিনিষেক এখানে ঘটে না, এখানে ঘটে, তবে ব্যতিক্রমটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ব্যতিক্রম হচ্ছে ইফিড্রা, ইফিড্রায় দ্বিনিষেক ঘটে। এরপরে দেখো শ্বাস বা শস্য, শস্য, শস্য কেমন? শস্য হচ্ছে এখানে হ্যাপ্লয়েড, নিষেকের পূর্বেই সৃষ্টি হয়ে যায় শস্য। আর এখানে আমরা দেখলাম, একটু আগে দেখেছি ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড মানে হচ্ছে 3n, নিষেকের পরে সৃষ্টি হয়েছে সেটাও আমরা দেখেছি। তাহলে শস্য হ্যাপ্লয়েড এখানে, আর ওখানে ট্রিপ্লয়েড, নিষেকের আগে এখানে তৈরি হচ্ছে, ওইখানে পরে তৈরি হচ্ছে। আচ্ছা, জাইলেমের ভাই নাই, নগ্নবীজি উদ্ভিদের মনে রাখো, নগ্নবীজি উদ্ভিদে জাইলেমের ভাই নাই, এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। নগ্নবীজি উদ্ভিদে জাইলেমের ভাই নাই, আর ফ্লোয়েমের সঙ্গী নাই, আর ফ্লোয়েমের সঙ্গী নাই, এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। তাহলে জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, জাইলেমের ভাই নাই, তাহলে নগ্নবীজি উদ্ভিদে কি? জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, শেষ। আচ্ছা, এখন জাইলেমের ভাই মানে কি? ভাই মানে হচ্ছে ভেসেল। ভাই মানে কি? ভাই মানে হচ্ছে ভেসেল নাই, জাইলেমের ভেসেল নাই, আর ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই, সঙ্গী কোষ নাই, এই কথাটা ভাইয়া মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি লেখা আছে দেখো, ওই কথাটাই লেখা আছে যে জাইলেমের ভেসেল নাই, তবে ব্যতিক্রমটা হচ্ছে নিটাম, নিটামে ভেসেল আছে। আর এটা এখানে তো আছেই, সবকিছু আছে। ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই, এখানে কোনো ব্যতিক্রম নাই, এখানে আছে। আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, সো আর্কিগোনিয়াম হচ্ছে আদি বৈশিষ্ট্য। আর্কিগোনিয়াম নগ্নবীজি উদ্ভিদের একটা আদি বৈশিষ্ট্য। নগ্নবীজি উদ্ভিদ কেন ব্যাকডেটেড? কারণ এখানে আর্কিগোনিয়াম তৈরি হচ্ছে। আচ্ছা, আর এখানে উন্নত বৈশিষ্ট্য যে আর্কিগোনিয়াম সৃষ্টি হচ্ছে না, এটাই উন্নত বৈশিষ্ট্য। এরপরে দেখো উৎপত্তি 30 কোটি বছর পূর্বে, এটা হচ্ছে 13 কোটি বছর পূর্বে। তার মানে কি? নগ্নবীজি উদ্ভিদ আবৃতবীজি উদ্ভিদের আগে তৈরি হয়েছে। সাইকাস, নগ্নবীজি উদ্ভিদের একটা উদাহরণ হচ্ছে সাইকাস, এবং প্রশ্নটা কিন্তু এই সাইকাস থেকেই হয়, বুঝতে পেরেছ? তাহলে সাইকাস, সাইকাসের থেকে 13-14 সেশন, 14-15, 17-18, 20-21, হ্যাঁ, এভাবে কিন্তু প্রশ্ন এসেছে প্রায় কয়বার? 5 বার না 4 বার? 4 বার প্রশ্ন এসেছে। তাহলে এইখান থেকে আমাদের ভালো করে পড়তে হবে। দেখো, সাইকাসের বিশেষ নাম হচ্ছে পাম ফার্ন। সাইকাসকে কি বলা হচ্ছে? পাম ফার্ন। এবং সাইকাস হচ্ছে জীবন্ত জীবাশ্ম, এটা একবারে প্রশ্ন। সাইকাসকে কি বলা হচ্ছে? জীবন্ত জীবাশ্ম, কোটি কোটি % গুরুত্বপূর্ণ। এবং সাইকাস নগ্নবীজি উদ্ভিদ, তার মানে কি? নগ্নবীজি উদ্ভিদের সকল বৈশিষ্ট্য সাইকাসের মধ্যে আছে। আচ্ছা, এবং সাইকাস এই উদ্ভিদটা কি স্পোরোফাইট? তার মানে কি? যে 2n, নগ্নবীজি উদ্ভিদ তো স্পোরোফাইটই। দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। হুম, এটা পাম ফার্ন কেন বলা হচ্ছে? পাম ফার্ন কেন বলা হচ্ছে? কারণ এই উদ্ভিদের, আচ্ছা, পাম ফার্ন কেন বলা হচ্ছে এখানে বলা নাই, তো আমি একটু বলে দিই। পাতা ফার্নের মতো, আর কাণ্ড হচ্ছে পাম গাছের মতো, বুঝতে পেরেছো? তাহলে পাম গাছের মতো কাণ্ড, আর পাতা হচ্ছে ফার্নের মতো, এই কারণে এটাকে বলা হচ্ছে পাম ফার্ন। আচ্ছা, এখন এখানে কি বলা আছে দেখো, সাইকাস খাড়া পাম জাতীয়, অর্থাৎ পাম গাছের মতো, বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না। তাহলে বীজ হয়, ফল উৎপন্ন হয়, তার মানে কি? বীজ নগ্ন, সিম্পল কথা। আচ্ছা, পাতা বৃহৎ পক্ষল যৌগিক, কাণ্ডের মাথায় সুরপিলাকারে সজ্জিত থাকে, অর্থাৎ এটা হচ্ছে প্যাঁচানো অবস্থায় থাকে, সারসিনেট ভার্নেশন থাকে। কচি অবস্থায় পাতা কি অবস্থায় থাকে? প্যাঁচানো অবস্থায় থাকে বা কুণ্ডলিত থাকে, বুঝতে পেরেছ? আচ্ছা, এই যে কচি পাতা ভার্নেশন থাকে, ভার্নেশন সারসিনেট থাকে বা কুণ্ডলিত থাকে, এই হচ্ছে বিষয়। পাতা এক রকমের না, পাতা হচ্ছে 2 ধরনের পাতা আছে, একটা হচ্ছে যৌগপত্র, আরেকটা হচ্ছে যৌগ বা পর্ণপত্র, আরেকটা হচ্ছে স্বল্কপত্র। মনে রাখো, স্বল্কপত্র হচ্ছে বাদামি বর্ণের, স্বল্কপত্র হচ্ছে বাদামি বর্ণের, আর পর্ণপত্র এটা হচ্ছে সবুজ বর্ণের, পর্ণপত্র হচ্ছে সবুজ বর্ণের, এই কথাটা মনে রাখো।
পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। পাতায় কি আছে? ট্রান্সফিউশন টিস্যু আছে। দেখো নগ্নবীজী উদ্ভিদ, সেখানে কিন্তু তোমার জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। এখন এই যে জাইলেম, ভেসেল, এগুলা কি? জাইলেম, ফ্লোয়েম এগুলা কি? এগুলো হচ্ছে পরিবহন টিস্যু। এখন পরিবহন টিস্যুটা তো উন্নত না। নগ্নবীজী উদ্ভিদের পরিবহন টিস্যু আবৃতবীজী উদ্ভিদের মতো এত উন্নত না। যেহেতু উন্নত না, এদের কি এক্সট্রা কিছু একটা দরকার না পরিবহন করার জন্য? সো এদের যে টিস্যুটা আছে সেটার নাম হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। তাহলে এদের যে টিস্যুটা সেটার নাম কি? ট্রান্সফিউশন টিস্যু। এরপরে দেখো গৌণ অস্থানিক কোরালয়েড মূল। সো নগ্নবীজী উদ্ভিদের মূলটা হচ্ছে কোরালয়েড মূল। সো এটা কিন্তু একবার প্রশ্ন এসেছে। পুং রেণুপত্র স্ট্রোবিলাস তৈরি করে, কিন্তু স্ত্রী রেণুপত্র সত্যিকারের স্ট্রোবিলাস তৈরি করে না। হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয় বায়ুপরাগে। ঠিক আছে? সো এটা হচ্ছে হেটারোস্পোরিক, যৌন জননে মেগা এবং মাইক্রোস্পোর সৃষ্টি হয়, এই কথাটা মনে রাখো। আর্কিগোনিয়ামের ভেতরে সৃষ্টি হয় ডিম্বাণু। কোথায়? আর্কিগোনিয়ামের ভেতরে সৃষ্টি হচ্ছে ডিম্বাণু। আচ্ছা, এরপরে দেখো নগ এই যে সাইকাসের যে শুক্রাণু, এখান থেকে প্রশ্ন এসেছে। এটা হচ্ছে উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ। এটা কিন্তু ঢাকা ভার্সিটির প্রশ্ন। দেখতে লাটিমের মতো সচল, বহু ফ্লাজেলা যুক্ত। অর্থাৎ লাটিম দেখতে কেমন? এই যে এরকম, এখানে বহু ফ্লাজেলা আছে এবং উদ্ভিদকুলের মধ্যে এটা সবচেয়ে বড়। যেহেতু ফ্লাজেলা আছে, সে চলাচল করতে পারে, সিম্পল কথা। তাহলে এটা হচ্ছে উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড়, ফ্লাজেলা আছে, বহু ফ্লাজেলা আছে, তাই চলাচল করতে পারে এবং দেখতে লাটিমের মতো। এই চারটা কথা উদ্ভিদের শুক্রাণু থেকে মনে রাখো। তাহলে দেখো এই যে এই ছোট্ট একটা পড়া, এই ছোট্ট একটা পড়া থেকে 4 বছর কোশ্চেন আসছে, চিন্তা করা যায়? ঠিক আছে? তো এই যে তোমার কি মনে হয় এবছর যদি প্রশ্ন করে এর মধ্যে থেকেই তো আসবে, তাই না? তো যেগুলো পড়াচ্ছি ভালো মতো পড়ো। আচ্ছা, তাহলে আসো সামনের দিকে আগাই, আরো সামনে আগাই। এই ছক থেকে প্রশ্ন হয়েছে একবার 24-25, অর্থাৎ গত বছরই প্রশ্ন হয়েছে। সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোনটা? সো পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে সিকুইয়া সেম্পারভিরেন্স বা সিকুইয়া গাইগান্টিকা, যে কোনো নামে দিতে পারে। সিকুইয়া সেম্পারভিরেন্স বা সিকুইয়া গাইগান্টিকা। আচ্ছা, এরপরে দেখো পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ কোনটা? প্রাচীন বৃক্ষের বয়স কত? 5000 বছর। তো প্রাচীন বৃক্ষ কোনটা? ব্রিসলকন পাইন। তো উঁচু বৃক্ষ যেহেতু দিয়েছে, এবছর প্রাচীন বৃক্ষও দিতে পারে। আচ্ছা, সবচেয়ে উঁচু বৃক্ষ যদি বলো, সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। আর এখানে বলা আছে সবচেয়ে উঁচু বৃক্ষ, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস। তো তোমার চিন্তা করার কোনো কারণ নাই ভাইয়া, যখন এটা অপশনে থাকবে এটা কিন্তু অপশনে থাকবে না, আর ওইটা যদি অপশনে না থাকে তখন অপশনে থাকবে এইটা। ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশের যদি সবচেয়ে উঁচু বৃক্ষগুলা বলা হয়, বৈলাম, গর্জন, তেলসুর, এগুলো হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষের মধ্যে। এবার আসো সবচেয়ে ছোট বৃক্ষ কোনটা? ওলফিয়া। তবে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে ছোট বৃক্ষ, ওলফিয়া আর হিজা। এই ছকটা ভালো করে পড়ো। ওকে, এই কয়েকটা নাম একটু ভালো করে মনে রাখো। আচ্ছা, এরপরে আসো পুষ্প বিন্যাস বা পুষ্পমঞ্জরি। পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। তো পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি এটা সম্পর্কে একটু পড়া দরকার। আচ্ছা, পড়া দরকার বলতে বিস্তারিত পড়ার দরকার নাই তো, কারণ হচ্ছে যে আমাদের প্রশ্ন আসলে শুধুমাত্র উদাহরণ থেকে আসবে। তো আমি জাস্ট ট্রিক্স গুলো বলে দিই। দেখো, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি এটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে রেসিমোস, আর একটা হচ্ছে সাইমোস। তো এই সাইমোস থেকে প্রশ্ন এসেছিল। সাইমোস মানে হচ্ছে নিয়ত বর্ধনশীল। অর্থাৎ নিয়ত বর্ধনশীল মানে হচ্ছে, দেখো পুষ্পমঞ্জরি মানে কি? যেখানে ফুল ফোটে, যেই মঞ্জরিতে বা যে দণ্ডে ফুল ফোটে। যেমন ওই যে তোমার হচ্ছে কি বলবো, রজনীগন্ধা ফুল। রজনীগন্ধা ফুল দেখো না, যে একটা স্টিক, রজনীগন্ধা ফুলের যে স্টিকটা, ওইটাতে একটা পুষ্পমঞ্জরি, ওইখানে অনেকগুলা ফুল থাকে। তাহলে যে দণ্ডে অনেকগুলা ফুল থাকে বা একটা ফুল থাকে, সেটা হচ্ছে পুষ্পমঞ্জরি। এখন এটা হইতে পারে অনিয়ত বর্ধনশীল। যেমন রজনীগন্ধা ফুলটা দেখবা যে এই ফুলের যে মঞ্জরিটা, সেটা বাড়তেই থাকে, আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু জবা ফুল একটা দণ্ডে একটা ফুল ধরে, সেই দণ্ডটা কিন্তু আর বড় হয় না। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। দেখো তাহলে সাইমোস মানে কি? সাইমোস মানে হচ্ছে নিয়ত। নিয়ত মানে কি? যেটা আর বৃদ্ধি হচ্ছে না, বৃদ্ধি নির্দিষ্ট। নিয়ত মানে কি ভাইয়া? নিয়ত মানে হচ্ছে বৃদ্ধি নির্দিষ্ট। বৃদ্ধি নির্দিষ্ট। বুঝতে পেরেছ? উদাহরণটা হচ্ছে জবা। একক বা সলিটারি, এটা হচ্ছে জবা ধুতুরা। এটা মনে না রাখলেও হবে, তুমি হচ্ছে মনে রাখো একটা হচ্ছে সাইমোস আর একটা হচ্ছে রেসিমোস। রেসিমোস মানে কি? অনিয়ত। এটা হচ্ছে নিয়ত, এটা হচ্ছে অনিয়ত বর্ধনশীল।
এবং রেসিমোসের মধ্যে কিছু উদাহরণ আছে, যেমন 1 নম্বর হচ্ছে রেসিম, 2 নম্বর হচ্ছে স্পাইক, 3 নম্বর হচ্ছে স্পাইকলেট এবং 4 নম্বর হচ্ছে ক্যাপিচুলাম। তো প্রত্যেকটারই আলাদা আলাদাভাবে ব্যাখ্যা দেওয়া যায়। ব্যাখ্যার বিষয়টাতে আমি যাচ্ছি না, জাস্ট আমি কথাগুলা বলে দিই। দেখো রেসিম এর উদাহরণ কি? রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা। তো রেসিম নামটার মধ্যে স র দুইটাই আছে, সরিষা নামটার মধ্যে স র দুইটা আছে। রেসিম সরিষা, রেসিম সরিষা। ওকে, স্পাইকলেট, আচ্ছা স্পাইক ফার্স্টে। সো মনে রাখো রজনীকান্ত একটা নায়িকা আছে না? হ্যাঁ, তো মনে রাখো এই আপা, আমাদের যে আপা, তিনিও তো এখন ইন্ডিয়াতে আছে। রজনীকান্ত ইন্ডিয়াতে আছে। তো এই যে আপা আর রজনীকান্ত এই দুইজন হচ্ছে স্পাইক করে, এই কথাটা মনে রাখো। চুল স্পাইক করে না? বা আপার কারণে রজনীকান্ত কি করে বলতো? চুল স্পাইক করে। অর্থাৎ আপাং আর একটা হচ্ছে রজনীগন্ধা, এটা হচ্ছে স্পাইকের উদাহরণ। এবং স্পাইকলেট, স্পাইকলেটের উদাহরণ কি বলতো? স্পাইকলেটের উদাহরণ হচ্ছে ধান, গম, ঘাস, পোয়েসি, সিপারেসি, এগুলো হচ্ছে স্পাইকলেটের উদাহরণ। আচ্ছা, এরপরে ক্যাপিচুলাম বা যার আরেকটা নাম হচ্ছে শিরোমঞ্জরি। মনে রাখো শিশুগাদা, শিশুগাদা, শিশুগাদা। অর্থাৎ শি মান হচ্ছে শিরোমঞ্জরি, এর উদাহরণ হচ্ছে সূর্যমুখী, আরেকটা হচ্ছে গাদা। ঠিক আছে? আর গাদার সাথে মিল আছে ডালিয়া ফুলের, তাই না? আচ্ছা, স্পাইকলেটটা একটু ভালো করে মনে রাখো, কারণ এই ধান গম এগুলো নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা আছে। ঠিক আছে? বা স্পাইকলেটের গঠনটা কিন্তু এই অধ্যায়ে আছে। তো স্পাইকলেট উদাহরণ কি? ধান গম, পোয়েসি গোত্রের যে উদ্ভিদগুলো আছে সেগুলো হচ্ছে তোমার স্পাইকলেট। বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে শিশু গাদা, মনে রাখো, তাইলেই হবে। তাহলে আসো সামনের দিকে আগাই, সামনের দিকে আমরা যাই। পরের যে টপিকটা সেটা হচ্ছে ফল। তো এখানে অনেকগুলো ফল আছে, অনেকগুলো ফল আছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আমি একটু বলে দিই। দেখো, ফল থেকে কি প্রশ্ন হয় নাই? আচ্ছা, হয়েছে মনে হয়, আমার তোলা হয় নাই হয়তোবা। আচ্ছা, তাহলে এই ফলগুলো যদি দেখো, কিছু আছে প্রকৃত ফল, কিছু আছে অপ্রকৃত ফল। তো প্রকৃত ফল মানে কি? প্রকৃত ফল মানে হচ্ছে যেটা গর্ভাশয় থেকে তৈরি হয় সেটা হচ্ছে প্রকৃত ফল। যেমন আম, জাম, লিচু, পেয়ারা, এগুলো হচ্ছে প্রকৃত ফল। এরপরে অপ্রকৃত ফল মানে কি? গর্ভাশয় ব্যতীত অন্যান্য ফুলের অন্যান্য অংশ থেকে যদি তৈরি হয় সেটা হচ্ছে অপ্রকৃত ফল। যেমন কাঁঠাল, আনারস, আপেল, চালতা, ডুমুর। ঠিক আছে? তো একটু মাথায় রাখতে হবে, প্রকৃত ফল হচ্ছে বেশিরভাগ ফল। তাহলে প্রকৃত ফল মনে রাখো না, অপ্রকৃত ফলটাই মনে রাখো। অপ্রকৃত ফল কি? অপ্রকৃত ফল হচ্ছে কাঁঠাল এবং আনারস। ওকে, এই দুটো আপাতত মনে রাখো। আচ্ছা, আপেল, চালতা, এগুলো মনে রাখো, আপেল, চালতা। যাই হোক, আমি আরেকটু সহজ করে দিই তোমাদের জন্য। দেখো, এই যে সরসিস যে ফলটা আছে না, নামের মধ্যে দেখো তো সরস আছে। নামের মধ্যে কি আছে বলো তো ভাইয়া? সরস। সরস মানে কি? যেটা হচ্ছে রসালো, নামের মধ্যে আছে রস, যেটা হচ্ছে রসালো। তাহলে রসালো ফল কোনগুলা? কাঁঠাল, আনারস, এগুলো কি রসালো ফল না অনেক? তাহলে এই যে কাঁঠাল, আনারস, সরসিস মানে কি? তাহলে রসালো ফল যেগুলো, অর্থাৎ কাঁঠাল, আনারস, এই দুটো হচ্ছে সরসিস। বুঝতে পেরেছো? তাহলে কাঁঠাল, আনারস আমরা কি পাইলাম? এই দুটো ফলকে বলা হচ্ছে সরসিস ফল। এখন এই যে সরসিস যে দুইটা ফল যেগুলো হচ্ছে রসালো ফল, সেগুলো আবার হচ্ছে অপ্রকৃত ফল। দেখো, সেগুলো আবার অপ্রকৃত ফলও। তো অপ্রকৃত ফল কি? কাঁঠাল, আনারস, এর সাথে আপেল, চালতা, ডুমুর। কাঁঠাল, আনারস, আপেল, চালতা, ডুমুর। কাঁঠাল, আনারস, আপেল, চালতা, ডুমুর। এই কথাটা মনে রাখো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে দেখো এটাকে আবার বলা হচ্ছে যৌগিক ফল। এই যে কাঁঠাল, আনারস, এরা আবার যৌগিক ফল, তাই না ভাইরা? ওকে, তাহলে এই কাঁঠাল, আনারস সম্পর্কে কয়েকটা কথা মনে রাখো। কাঁঠাল, আনারস সম্পর্কে মনে রাখো, এরা হচ্ছে অপ্রকৃত ফল, যৌগিক ফল, সরসিস। অপ্রকৃত ফল, যৌগিক ফল, সরসিস, কাঁঠাল, আনারস। ঠিক আছে? আচ্ছা, এরপরে গুচ্ছিত ফল, যেমন আতা, স্ট্রবেরি, এগুলো হচ্ছে গুচ্ছিত ফল। হ্যাঁ, এই দুটো মনে রাখো, একটা হচ্ছে আতা এবং আরেকটা হচ্ছে স্ট্রবেরি। এগুলো হচ্ছে গুচ্ছিত ফল। স্ট্রবেরির গায়ে দেখবা যে পুতির দানার মতো কিছু অংশ লেগে থাকে। তো ওগুলাই কিন্তু আসলে ফল। স্ট্রবেরি তুমি যেটা খাচ্ছ ওটা কিন্তু ফল না। পুতির দানার মতো যেগুলো লেগে থাকে, দেখো তো অনেকগুলো থাকে না? তার মানে কি গুচ্ছ আকারে থাকে। তাহলে স্ট্রবেরি এটা হচ্ছে গুচ্ছিত ফল। আচ্ছা, এরপর আসো ক্যারিওপসিস। সো ছোটবেলায় যখন বিএনপির মিছিল দেখতাম তখন তারা চিল্লাইতো যে ধানের শীষ, ধানের শীষ। বুঝতে পেরেছ? অর্থাৎ ক্যারিওপসিস, এটা হচ্ছে উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে ধান। তাহলে ধানের সাথে গম, ভুট্টা তো থাকবেই, তাই না? তো ধান, গম, ভুট্টা, এগুলো হচ্ছে ক্যারিওপসিস। তাহলে ধানের শীষ, এভাবে মনে রাখো। এরপর আসে যে পরের তিনটা, এটা হচ্ছে সিলিকুয়া, লিগিউম এবং ক্যাপসুল।
সি লিকুয়া, লিগিউম, ক্যাপসুল। তো ফার্স্টে হচ্ছে সি, লিতে মনে রাখো লিগিউম, কুতে মনে রাখো ক্যাপসুল, তাহলে সি লিকু। এখন এই সিলিকু এদেরকে বলা হচ্ছে বিদারী ফল। বুঝতে পেরেছো? আমি নতুন স্লাইড নিয়ে নিই, তাইলে বুঝাতে সুবিধা হবে। দেখো, সিলিকুয়া, সিলিকুয়া, লতে মনে রাখো লিগিউম, লিগুম, কতে মনে রাখো ক্যাপসুল, ক্যাপসুল। সো এই তিনটা ফল, এই তিনটা ফলকে বলা হচ্ছে বিদারী ফল, বিদারী ফল। আচ্ছা, যেহেতু এই তিনটা ফলকে বলা হচ্ছে বিদারী ফল, এই তিনটা ফলকে বলা হচ্ছে বিদারী ফল, তাহলে এই তিনটা মানে বিদারিত হয়ে যাবে। ফল যখন পাকবে, অর্থাৎ পাকলে ফেটে যাবে। বিদারী ফল মানে কি? যে ফলটা পাকলে ফেটে যায়। বিদারী ফল মানে কি ভাইয়া? যে ফল পাকলে ফেটে যায়। তাহলে বিদারী ফল সম্পর্কে যে কথাটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে এই তিনটা ফলই কি হবে? পাকলে ফেটে যাবে। এখন কিভাবে ফেটে যাবে, এটা হচ্ছে মেন বিষয়। ঠিক আছে? এখন যেটা সিলিকোয়া, সেটা হচ্ছে মনে রাখো, সেটা হচ্ছে তোমার নিচ থেকে উপরের দিকে ফাটে। ঠিক আছে? সিলিকোয়া এটা পাকলে ফেটে যাবে। এটা কোন দিকে ফাটে? নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে দুই কপাটে, দিকে দুই কপাটে ফাটে, কপাটে ফাটে। ওকে, লিগিউম সম্পর্কে মনে রাখো, এটা হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে এটা দুই কপাটে ফাটে। উপর থেকে নিচে কয় কপাটে ফাটে? দুই কপাটে। আর এটাও উপর থেকে নিচেই ফাটে, তবে বহু কপাটে, বহু কপাটে ফাটে, বহু কপাটে ফাটে। এই কথাটা মনে রাখো। তাহলে এই যে নিচ থেকে উপরের দিকে ফাটে, তার মানে কি? সিলিকোয়াটা নিচ থেকে উপরের দিকে ফাটে, এই যে নিচ থেকে উপরের দিকে। লিগম যেটা উপর থেকে নিচের দিকে ফাটে, তবে দুই কপাট। আর ক্যাপসুল যেটা উপর থেকে নিচের দিকে ফাটে, বহু কপাট। তাহলে সি লি কু, সি লি কু, এভাবে পড়ো। ঠিক আছে? তাহলে দেখো এটা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে ফাটতেছে দুই কপাটে। এটা উপর থেকে নিচের দিকে ফাটে, উপর থেকে নিচের দিকে ফাটে দুই কপাটে। আর এটা উপর থেকে নিচের দিকে ফাটে, তবে দুই কপাট না, বহু কপাট, বহু কপাটে ফাটে। এ হচ্ছে বিষয়। তাহলে সিলি কিউ, সিলি ক্যাপসুল, সিলি ক্যাপসুল। ওকে, আচ্ছা, এখন উদাহরণ কোনটা? তাই তো, উদাহরণটাই তো আমাদের পরীক্ষায় আসবে। এতক্ষণ ধরে যা কিছু পড়লাম তা সেগুলো নাও আসতে পারে, উদাহরণটা আসবে। তো মনে রাখো, সিলি সরি, সিলি সরি, এভাবে পড়ো, সিলি সরি, সিলি সরি। অর্থাৎ সিলিকোয়ার উদাহরণ হচ্ছে সরিষা, সিলিকোয়ার উদাহরণ হচ্ছে সরিষা। আচ্ছা, লিগিউম, মতে মনে রাখো মটর শিম, মতে মনে রাখো মটর শিম, লিগিউম মটর শিম, লিগিউম মটর শিম। ওকে, ক্যাপসুল এর উদাহরণ হচ্ছে ধুতরা, ঢেঁড়স। এখন ক্যাপসুল মানে তো সেটা বহু কপাটে ফাটবে। এখন ঢেঁড়সের দেখো তো কয়টা কপাট? অনেকগুলা কপাট আছে না ঢেঁড়সের চারদিকে? তাহলে ঢেঁড়স ধুতুরা, ঢেঁড়স ধুতুরা, এইভাবে মনে রাখো। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, এরপরে বেরি, আমি এভাবে পড়তাম, বেপে টক। বেরির উদাহরণ কি? বে পে টক। অর্থাৎ বেতে বেরি, বেতে হচ্ছে বেগুন, পে মানে হচ্ছে পেয়ারা, ট মানে হচ্ছে টমেটো, ক মানে হচ্ছে কলা। বে পে টক, বে পে টক, বেরি বেপে টক, এভাবে পড়ো। ঠিক আছে, সামনের দিকে যাই। পুষ্পপত্র বিন্যাস। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। এখান থেকে 1 বছর প্রশ্ন হয়েছে। আচ্ছা, তো আমি জাস্ট অত বেশি আলোচনায় যাচ্ছি না, জাস্ট এতটুকু মনে রাখো, পুষ্পপত্র বিন্যাস কি কি ধরনের পাওয়া যায়? 6 ধরনের মোট। এভাবে পড়ো, ও ভাই, ও ভাই, টুই, ও ভাই, টুই, কুইভে। ঠিক আছে, এভাবে বলো, ও ভাই, তুই, কইবে, এভাবে বলো। ঠিক আছে? সো এখানে ও মানে কি? ও মানে হচ্ছে ওপেন, ও মানে কি? ওপেন বা মুক্ত। ভাই মানে হচ্ছে ভালভেট, ভালেভেট না, ভালভেট। হ্যাঁ, এখানে একার বাদ যাবে। তো ভাই মানে হচ্ছে ভালভেট বা প্রান্তস্পর্শী, ভালভেট বা প্রান্তস্পর্শী। তারপর টু, টু মানে কি? টু মানে হচ্ছে টুইস্টেড বা পাকানো। ই মানে হচ্ছে ইমব্রিকেট, কুই মানে হচ্ছে কুইনকানশিয়াল,
এবং ভে মানে হচ্ছে ভেক্সিলারি বা ধজক, ভেক্সিলারি বা ধজক। ওকে, তাহলে ও ভাই টুকুই ভে, ঠিক আছে। এখন আমি যেভাবে মনে রাখতাম সেটা একটু বলে দিই। ও ভাই টুই, ও ভাই টু, এভাবে পড়ো। ও ভাই টু, আমার সাথে আমার মতো করে পড়বা, ঠিক আছে। এখানে একটু কঠিন ভাবে লেখা আছে। তো ও ভাই টুই, এই তিনটাই দেখা যায় জবাতে। এই তিনটাই কোথায় দেখা যায়? জবাই। এই তিনটাই দেখা যায় কোথায়? জবাতে। তো জবার কি আছে বলতো? উপবৃত্তি আছে, উপবৃত্তি আছে। জবার কি আছে? বৃত্তি আছে। জবার দল আছে। সো উপবৃত্তি বৃত্তি দল, তাহলে ও ভাই টুই, জবার উপবৃত্তি বৃত্তি দল, এই তিন জায়গাতে পাওয়া যায় জবার। ঠিক আছে, তাহলে দেখো এই যে জবার উপবৃত্তিতে কি পাওয়া যাচ্ছে? ওপেন। তারপরে ভালভেট কোথায় পাওয়া যাচ্ছে? জবার বৃত্তি, জবা ফুলের বৃত্তি। এন্ড টুইস্টেড কোথায় পাওয়া যাচ্ছে? জবা ফুলের দল। তাহলে উপবৃত্তি বৃত্তি দল। এবার আসলে আমরা কিছু ছন্দ ইউজ করব। দেখো তো আমাদের যে পরিবেশ, পরিবেশটা কি গন্ধ আছে কোনো? গন্ধমুক্ত না? সো গন্ধরাজ, তাহলে এখান থেকে মনে রাখো গন্ধমুক্ত। তাহলে গন্ধমুক্ত পরিবেশ, গন্ধমুক্ত পরিবেশ হচ্ছে আমাদের এই পরিবেশ। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে গন্ধমুক্ত। টুইস্টেড, এটা হচ্ছে জবা ফুলের দলমণ্ডলে দেখা যায় এবং করবীর দলমণ্ডলে দেখা যায়। তাহলে জবা ফুল এবং করবীর দলমণ্ডলে দেখা যায়। তো জবা ফুলের দলমণ্ডল তো আমরা দেখলামই, আর একটা হচ্ছে করবী। জবা ফুল করবী, জবা করবী। হ্যাঁ, এরপরে দেখো, বা জবাই করবি, এভাবে করতে পারো। জবাই করবি, ঠিক আছে, জবা করবি, জবাই করবি। আচ্ছা, তো ভালভেট, ভালভেট দেখা যাচ্ছে জবাবৃত্তিতে, সেটা তো আমরা ওখানে দেখলামই। এখন এইভাবে পড়ো, ভালো আঁকে বাবলা, ভালো আঁকে বাবলা। তো ভালো আঁকে বাবলা মানে কি? এখানে ভালো অর্থাৎ ভালভেট, এটা কোথায় কোথায় দেখা যায়? বাবলাতে দেখা যায়, আতে আকন্দতে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, ভালো মানে হচ্ছে ভালভেট, এটা কোথায় যায়? আঁকে মানে হচ্ছে আকন্দতে দেখা যায়, এবং বাবলা মানে বাবলায় দেখা যায়, ঠিক আছে। সো আকন্দর সাথে আতাও মনে রাখো, ঠিক আছে। এরপরে আসো ভেক্সিলারি, মনে রাখো ভেমসি অ, ভেক্সিলারি ভতে ভেক্সিলারি, ভতে মনে রাখো ভেমসি অ, ভতে ভেক্সিলারি, ভতে মনে রাখো ভেমসি অ। অর্থাৎ ভেমসিও বলতে কি বোঝাচ্ছি? ভে মানে হচ্ছে ভেক্সিলারি, ম মানে হচ্ছে মটর, স মানে হচ্ছে শিম, অ মানে হচ্ছে অতসী, অপরাজিতা। তাহলে ভেমসি অ, এভাবে পড়ো ভেমসি অ। তোমার যদি ওই অপরাজিতা মনে নাও থাকে না, তুমি যদি ভেমসি অ মনে রাখো, তার মানে তুমি এতটুকু ক্লিয়ার হয়ে গেলা যে অ দ্বারা কোনো কিছু একটা, তখন তুমি ইজিলি পারবা, সিম্পল কথা। আচ্ছা, ইমব্রিকেট, ইমব্রিকেটতে মনে রাখো ইক্রি বাঁকা, ইমব্রিকেটতে মনে রাখো ইক্রি, ইক্রি বাঁকা। তো ই মানে হচ্ছে ইমব্রিকেট, ক্রি মানে হচ্ছে কৃষ্ণচূড়া, বা মানে হচ্ছে বাদল লাঠি, কা মানে হচ্ছে কালকা সন্ধ্যা। তো এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, ক্যাসিয়াস অফেরা, কালকা সন্ধ্যা। দেখো এর পাশাপাশি আমি কিন্তু বৈজ্ঞানিক নামগুলোও লিখে দিছি, ঠিক আছে। বৈজ্ঞানিক নামগুলা যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন ক্যাসিয়াস অফেরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কৃষ্ণচূড়ার এটা খুবই গুরুত্বপূর্ণ, মটরের এটা খুবই গুরুত্বপূর্ণ, শিমের এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর এই যে সরিষা, সো ব্রাসিকা, এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক নাম কোনোভাবে মুখস্থ মানে মিস দেওয়া যাবে না। ক্লিয়ার? ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে মানে বৈজ্ঞানিক নাম তোমার মাথায় রাখতে হবে। এই কয়টা, যে কয়টা অন্তত দাগাই দিলাম, সেই কয়টা আমি আবারও বলে দিচ্ছি কোনটা কোনটা পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে মটর, মটর নিয়ে অনেক পড়াশোনা আছে, তো মটর আসতে পারে। শিম নিয়ে অনেক পড়াশোনা আছে, শিম আসবে। কৃষ্ণচূড়া এখানে আসতে পারে। কালকা সন্ধ্যা, এটা আসতে পারে। কালকা সন্ধ্যা, ক্যাসিয়া, কালকা সন্ধ্যা, ক্যাসিয়া, এভাবে পড়ো। তারপর সরিষা, ব্যাসিকা। ক্লিয়ার? সো তোমার পুরা বৈজ্ঞানিক নামটা একদম অক্ষর বাই অক্ষর মনে রাখতে হবে না, তুমি জাস্ট বৈজ্ঞানিক নামটা দেখলেই যাতে মনে পড়ে আচ্ছা এটা কিসের বৈজ্ঞানিক নাম, কারণ অপশনে উত্তর দেয়া থাকবে। একটা কথা মাথায় রাখো, ঢাকা ভার্সিটির বা যে কোনো পাবলিক ভার্সিটির পরীক্ষার একটা সুবিধা, সেটা হচ্ছে এখানে এমসিকিউটা দেয়াই থাকে, বুঝতে পেরেছো? আর অ্যান্সারটা দেয়াই থাকে, অপশন যেহেতু আছে অ্যান্সারটা দেয়া আছে না, তাই না? এই হচ্ছে বিষয়। এরপরের টপিকটা আসো। আচ্ছা, সবগুলো কি পড়লাম? ইক্রিবাকা, সো ই মান হচ্ছে ইমব্রিকেট, ক্রি মান হচ্ছে কৃষ্ণচূড়া, বা মান হচ্ছে বাদলাঠি, কা মান হচ্ছে কালকাসুন্দা। এবং এখানে কু থেকে মনে রাখবা কুষ্পেয়া, কু থেকে মনে রাখো কুষ্পে আ, ওইটা ছিল ভেমসি অ, এটা হচ্ছে কুষ্পে আ। সো কু মানে তো কুইন কানশিয়াল, স মানে হচ্ছে সরিষা, পে মানে হচ্ছে পেয়ারা, আ মানে হচ্ছে
পুষ্পে আ মানে কি? মানে হচ্ছে আকন্দ। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমি যেই ওয়ার্ডগুলা বললাম এগুলো হচ্ছে একটু খাতায় লিখে নিবা। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো অমরবিন্যাস। তো অমরবিন্যাস থেকে কিন্তু অনেক প্রশ্ন আসছে। ১৩, ১৪, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এই বছরগুলাতে প্রশ্ন এসেছে। এখন আ এখানে অমরবিন্যাস এটা ২ ধরনের অমরবিন্যাস দেখা যায়। একটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, আরেকটা হচ্ছে একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা কথা বলো তো, মানুষের মনের যে আশা সেটা কি একটা নাকি একাধিক? নিশ্চয়ই একাধিক। তাই না? সো মনের যে আশা, তাহলে এই যে এএসএ আশা, এতে এক্সাইল, এসতে সুপারফিশিয়াল, এতে এপিক্যাল। তাহলে মানুষের মনের যে আশা সেটা কিন্তু অনেক, একটা না, অনেক আশা। তো এখানে এপিক্যাল মানে এক্সাইল মানে কি? এক্সাইল মানে হচ্ছে অক্ষীয়। সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয়, এপিক্যাল মানে হচ্ছে শীর্ষ। আর এক প্রকোষ্ঠ বিশিষ্ট অনেকের মনের আশা এমন থাকে না, বিএফ এমপি হবে। হ্যাঁ, তাহলে মনের আশা হচ্ছে অনেক, এর মধ্যে একটা আশা হচ্ছে বিএফ হবে এমপি। বি মানে হচ্ছে বেসাল, বেসাল বা মূলীয়, ফ্রি মানে হচ্ছে ফ্রি সেন্ট্রাল বা মুক্তমধ্য, এম মানে হচ্ছে মার্জিনাল বা একপ্রান্তীয়, পি মানে হচ্ছে প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। উদাহরণগুলো মনে রাখা আমাদের মেন বিষয়। সেটা হচ্ছে অক্ষীয় উদাহরণটা জবা বা জবাই করবি, একটু আগে যে বললাম, এটা জবা যেখানেই থাকবে সেটা ঠাটা মুখস্থ। জবা থাকলেই ভাই ঠাটা মুখস্থ, কিছু বলবো না। জবা আছে মানে ঠাটা মুখস্থ, শেষ। ক্লিয়ার? আচ্ছা, হিবিস্কাস। এবার সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালতে মনে রাখো, যার বাংলা হচ্ছে গাত্রীয়, অর্থাৎ নামের মধ্যে হচ্ছে গা, যে সকল উদ্ভিদ গা দিয়ে পানি শোষণ করে তারা হচ্ছে গাত্রীয়। তাহলে কি বলছি? যে সকল উদ্ভিদ গা দিয়ে পানি শোষণ করে তারা হচ্ছে গাত্রীয়। যেমন শাপলা আর পদ্ম, এরা পানিতে থাকে। তো পানিতে থাকে তার মানে কি? এরা হচ্ছে গা দিয়ে পানি শোষণ করতেছে। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, এই যে নীলাম্বু। হ্যাঁ, দেখো বৈজ্ঞানিক নাম দিয়ে কিন্তু প্রশ্ন করতেছে। যতগুলা প্রশ্ন করছে সব বৈজ্ঞানিক নাম দিয়ে, কি বলবো ভাই, বলার কিছু নাই, বুঝছো? তো বৈজ্ঞানিক নামগুলা এখানে যেগুলা পরীক্ষায় অন্তত আসে সেগুলো অন্তত মুখস্থ করতে হবে তো, তাই না? আবার যদি রিপিট করে, রিপিট তো করার সম্ভাবনা অনেক বেশি। তো একটু একটু পড়তে হবে। এতে এপিকাল। এভাবে পড়ো, এ ধলা। তুমি তোমার একটা ফ্রেন্ডের নাম হচ্ছে ধলা, তো তারে বলতেছো এ ধলা। অর্থাৎ এ মানে হচ্ছে এপিকাল, ধতে হচ্ছে ধনিয়া, লাতে লাল পাতা। এ ধলা, এভাবে বলো। এরপরে দেখো প্যারাইটাল। প্যারাইটাল মানে হচ্ছে বহুপ্রান্তীয়। সো প্যারাইটাল, এটা কিভাবে মনে রাখবা? প্যাশলা, এভাবে পড়ো, এভাবে পড়ো, প্যাশলা। প্যাশলা। সো প্যা মানে হচ্ছে প্যারাইটাল, স মানে হচ্ছে শশা, এবং লা মানে হচ্ছে লাউ। ঠিক আছে? সো প্যাশলা বা প্যাশলাস, এভাবে পড়তে পারো, বা প্যাশলা, শতে আবার সরিষা। তাহলে শতে শশা, শতে সরিষা, এবং লাতে হচ্ছে লাউ। ঠিক আছে? এই সরিষা এটাও কিন্তু পরীক্ষায় এসেছিল, এবং সরিষাটা আসে নাই, এই যে ব্রাসিকাসি। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে কোনটা পারে এটা? ওই যে ব্রাসিকাসি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো মার্জিনাল। তো ওইখানে আমরা পড়ছি না ভেমসীয়, এখানে হচ্ছে মামসীয়। ওইখানে পড়ছি আমরা ভেমসীয়, এখানে হচ্ছে মামসীয়। ঠিক আছে? তো মা মানে কি? মাতে হচ্ছে মার্জিনাল, মতে হচ্ছে মটরশুঁটি, শতে হচ্ছে শিম, অতে হচ্ছে অপরাজিতা। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে ফ্রি সেন্ট্রাল। তুত আর নুনিয়া শাক, এটার উদাহরণ। তো এভাবে পড়ো, ফ্রি তুনু। ফ্রি তুনু, ফ্রি মানে হচ্ছে ফ্রি সেন্ট্রাল, তু মানে হচ্ছে তুত, নু মানে হচ্ছে নুনিয়া। তুত নুনিয়া এগুলো হচ্ছে ফ্রি সেন্ট্রাল। এরপরে ভেজাল। তো এভাবে পড়ো, বেসুধা। বেসুধা। ওকে, বে মানে হচ্ছে ভেজাল, সু মানে হচ্ছে সূর্যমুখী, ধা মানে হচ্ছে ধান, ধা মানে হচ্ছে ধান। তাহলে বেসুধা, সূর্যমুখী, ধান। ক্লিয়ার? আশা করি মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো মালভেসি গোত্র অ্যান্ড পোয়েসি গোত্র, এই দুটার মধ্যে এই দুটা নিয়ে আমাদের পড়তে হবে, এবং পড়লে কিন্তু এই অধ্যায়টা শেষ। ঠিক আছে? সো মালভেসি গোত্র থেকে একবারই প্রশ্ন হয়েছে। মালভেসি গোত্রের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে, উদাহরণগুলো আমাদের জানতে হবে। সো মালভেসি গোত্রের তুমি উদাহরণগুলা তুমি জাস্ট মালভেসি গোত্র যদি তুমি একটু দেখো, একটা জবা গাছ দেখো, তাইলেই তুমি বুঝতে পারবা। জবা গাছের একটা কচি কাণ্ড নিবা, নিয়ে তুমি একটু চাপ দিবা, দেখবা যে হাতে একটু পিচ্ছিল পিচ্ছিল আঠালো পদার্থ লেগে যায়। ঠিক আছে?
তাহলে এই যে কচি অংশ এটা হচ্ছে মিউসিলাস পর্ণ। মিউসিলাস পর্ণ মানে কি? পিচ্ছিল। মিউসিলাস পর্ণ হইলে সেটা কি? পিচ্ছিল। পিচ্ছিল। উপপত্র এটা কি? মুক্তপার্শ্বীয় উপপত্র বিদ্যমান। পত্রটা কেমন? দুই পাশে মুক্তভাবে ঝুলে থাকে। আচ্ছা, এরপরে দেখো পুষ্পটা এককভাবে থাকে, উপবৃত্তিযুক্ত। জবা ফুলের কি উপবৃত্তি আছে? আচ্ছা, উপবৃত্তি বৃত্তি দল একটু আগে তো পড়ছি। এরপরে দেখো পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। তাহলে পরাগধানীটা কেমন? বৃক্কের মতো দেখতে, বৃক্কাকার। পুংকেশর বহু এবং একগুচ্ছক, এটাই পরীক্ষায় এসেছিল। তাহলে পুংকেশরটা কেমন? বহু, পুংকেশর অনেকগুলো থাকে এবং একটা গুচ্ছ আকারে থাকে। এরপরে পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত, পরাগরেণু বৃহৎ এবং কাঁটাযুক্ত। ফল ক্যাপসিউল বেরি সাইজোকার্প, ক্যাপসুল বেরি সাইজোকার্প, ফল ক্যাপসুল বেরি সাইজোকার্প। অমরবিন্যাস অক্ষীয় এবং পুষ্পবিন্যাস একক বা সাইমোস ধরনের। ওকে, তো পুষ্পবিন্যাস তো আমরা একটু আগে পড়েছি, সাইমোস আর রেসিমোস। এর মধ্যে সাইমোস হচ্ছে জবা। আচ্ছা, এখন এই যে উদাহরণগুলা কি কি? এভাবে পড়ো। মে সেই ঢের কাজ। উদাহরণগুলো এভাবে পড়তে পারো। মে সেই ঢের কাজ। ঢাকা ভার্সিটি তো রিটেন আছে, তোমাকে বলতে পারে যে পোয়েসি মালভেসি গোত্রের কয়েকটা উদ্ভিদ লিখতে বলতে পারে। ঠিক আছে, সো মে মান হচ্ছে মেস্তাপাট, তারপর হচ্ছে সমান হচ্ছে স্থলপদ্ম, হর্ষইতে মনে রাখো ইন্ডিয়ান টিউলিপ, ঢেরতে মনে রাখো ঢেঁড়স, কামান হচ্ছে কার্পাস তুলা, এবং কেনাফ মেস্তাপাট, জমান হচ্ছে জবা। সো মেস্তাপাটের বৈজ্ঞানিক নাম কি? দেখো, পাট, নামের মধ্যে আছে পাট। পাট দিয়ে কি বানাই আমরা? দড়ি বানাই না? তো সব দড়ি, হ্যাঁ, সব দড়ি এটা কি দিয়ে বানানো হয়েছে বলতো? পাট দিয়ে বানানো হয়েছে। এই কথাটা মাথায় রেখো। আচ্ছা, এরপরে দেখো কেনাফ মেস্তাপাট, নামের মধ্যে কেনাফ মেস্তাপাট, নামের মধ্যে আছে কেনাফ। কেনাফ মানে হচ্ছে কানা। কেনাফ, কেনা আছে, কেনাফ কেনা। মরিচ ফুল, সো মরিচ ফুল নামটা শুরু হচ্ছে এম দ্বারা, সো এম দ্বারা শুরু হলে সেটা হচ্ছে মরিচ ফুল। স্থলপদ্ম, সো স্থল মানে হচ্ছে যেখানে পানি নাই। এখন এই স্থলে যদি মুতে বিল বানায় দেওয়া হয় তাহলে কেমন হয় বলতো? সো স্থলে মুতে বিল বানায় দেওয়া হইলো, এরকম আর কি। ইন্ডিয়ান টিউলিপ, তো এটা কিভাবে মনে রাখবা? এই যে টিউলিপ, টি দ্বারা শুরু হয়েছে, থেসপেসিয়া, টিউলিপ থেসপেসিয়া এভাবে পড়ো। ঢেঁড়স, ঢেঁড়স হচ্ছে মনে রাখো আবুল ঢেঁড়স খাই। আবুল ঢেঁড়স খাই। কার্পাস তুলা, সো কার্পাস তুলায় বসে তো আমরা গসিপ করি। গসিপ মানে কি? খোশ গল্প করা। সো তুলায় বসে আমরা গসিপ করি। জবা হিবিস্কাস রোজা সিনেনসিস, কে না পারো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ঢেঁড়স হচ্ছে বহুমূত্র রোগের উপকার করে। ঠিক আছে, সো আবুল, এই যে নামের মধ্যে আছে আবুলের যেহেতু বহুমূত্র আছে সে ঢেঁড়স খায়। হ্যাঁ, ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম যেহেতু আবুল, তো মনে রাখো আবুল ঢেঁড়স খায় কেন? কারণ তার বহুমূত্র আছে, এই কারণে বহুমূত্রের উপকার করে। আচ্ছা, এরপরে দেখো স্থলপদ্ম শোভাবর্ধন করে। ইন্ডিয়ান টিউলিপ, এটা হচ্ছে পেন্সিল খেলনা। আচ্ছা, যাই হোক, ওটা লাগবে না। জবা হচ্ছে আর্শ রোগের ভালো ঔষধ এবং জবার কলি প্রতিদিন সকালে খেলে দুর্বলতা কেটে যায়, এই কথাটাও মনে রাখো। ঠিক আছে, সামনের দিকে আগাই। পোয়েসি বা গ্রামীণী গোত্র, বা যেটাকে বলা হচ্ছে ঘাস গোত্র। তো পোয়েসি ঘাস গোত্র, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের একটা গোত্র। এখান থেকে বেশি প্রশ্ন আসে। 17, 18, 19, 20, 24, 25 গত বছরই প্রশ্ন এসেছে। আচ্ছা, এখন এই বৈশিষ্ট্যগুলো কিভাবে মনে রাখবা? এভাবে পড়ো। স্পাইক ক্যালিস পা না মাই, স্পাইক ক্যালিস পানামাই। সো স্পাইক মানে কি? পুষ্পবিন্যাস স্পাইকলেট। কা মানে হচ্ছে ক্যারিওপসিস, ফল ক্যারিওপসিস। লি মানে হচ্ছে পাতা লিগিউলযুক্ত। স মানে হচ্ছে পরাগধানী সর্বমুখ। পা মানে হচ্ছে পালকের নাই, গর্ভমুণ্ড পালকের নাই। না মানে হচ্ছে দেহ নলাকার, পর্বমধ্য ফাঁপা। এবং ম মানে হচ্ছে অমরাবিন্যাস মূলীয়। ম মানে কি? মূলীয়। ম মানে হচ্ছে মূলীয়, এই কথাটা মনে রাখো। ঠিক আছে, উদাহরণগুলো কি কি? যেমন বাঁশ, ব্যাম্বুসা ব্যাম্বুস বৈজ্ঞানিক নামগুলো মাথায় রাখতেই হবে। ধান হচ্ছে অরিজা স্যাটিভা, আখ হচ্ছে স্যাকারুম অফিসিনারুম, এগুলো জানো। গম হচ্ছে টিটিকাম অ্যাস্টিভাম, ভুট্টা হচ্ছে জিয়ামায়া, জব বার্লি, এটা হচ্ছে হর্ডিয়াম ভালগার। এরপরে লেমন ঘাস সাইটাটুস। হ্যাঁ, ওই যে লেমন ঘাস, লেবুতে কি থাকে বলো তো? সাইট্রিক অ্যাসিড থাকে, তো সেখান থেকে সাইটাটুস। নলখাগড়া কারকা। ঝাড়ু হচ্ছে ম্যাক্সিমা। সো আমরা ঝাড়ু দিয়ে কি করি? ম্যাক্সিমাম ধুলা পরিষ্কার করি, তাই না? তো ঝাড়ুর বৈজ্ঞানিক নাম কি? ম্যাক্সিমা।
ওকে, দূর্বাঘাস এই বৈজ্ঞানিক নামটা একটু ভালো করে মাথায় রেখো, সিনোডন ড্যাকটাইলন, এটা হচ্ছে দূর্বাঘাসের বৈজ্ঞানিক নাম। এটা হচ্ছে একটা ঔষধি উদ্ভিদ, এই কথাটা মনে রাখো, ঠিক আছে ভাইরা? ওকে, এবার আসো আমরা অষ্টম অধ্যায়ে চলে যাই। অষ্টম অধ্যায়ের পড়াটা খুবই কম, তো প্যারা নেওয়ার কিছু নাই। অষ্টম অধ্যায় আমরা খুব সহজে শেষ করে ফেলবো, ঠিক আছে? তো অষ্টম অধ্যায় থেকে কি কি কোশ্চিন হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এপিডার্মিসের উপাঙ্গ। তো এপিডার্মিস মানে কি? এপিডার্মিস মানে হচ্ছে ত্বক। এপি কথাটার অর্থ হচ্ছে উপরে, ডার্মিস মানে হচ্ছে ত্বক, উপরের ত্বক। তো এই এপিডার্মিস থেকে যে জিনিসগুলো বের হয়, হ্যাঁ, যেমন আমাদের এপিডার্মিস কি, এটা হচ্ছে ত্বক, এখান থেকে লোম বের হয়েছে। এখন উদ্ভিদের যে জিনিসগুলো বের হয়, উদ্ভিদের অনেক কিছুই বের হয়, সেটা হচ্ছে এপিডার্মাল উপাঙ্গ। আচ্ছা, তাহলে কি বের হইতে পারে উদ্ভিদের? রোম বের হইতে পারে, যার আরেকটা নাম হচ্ছে ট্রাইক্রোম, রোম বা ট্রাইক্রোম। সো রোম বা ট্রাইক্রোমের কাজ কি বলতো? এটা হচ্ছে পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরনের রোম, যেটা প্রস্বেদনের হার কমায়। তাহলে রোমের কাজ হচ্ছে প্রস্বেদনের হার কমানো। ও সরি 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 আচ্ছা, এপিডার্মিসের উপাঙ্গ হচ্ছে রোম বা ট্রাইকোম, এটা হচ্ছে পরীক্ষায় কিন্তু এসেছিল। শল্কের কাজ হচ্ছে প্রস্বেদনের হার কমায়, এটা হচ্ছে পাতলা ঝিল্লি সদৃশ, ঠিক আছে? এরপরে দেখো কোলেটাস বা গ্রন্থিরম। সো কোলেটাস বা গ্রন্থিরম, এখানে কি থাকে? আঠালো পদার্থ থাকে। থলি, একটা উদ্ভিদ আছে, খুব সহজ একটা নাম, মেসেনব্রায়ানথিমাম ক্রিস্টালিনাম, বরফ উদ্ভিদ, ঠিক আছে? তো এই উদ্ভিদের পানি থলি থাকে, পানি ধারক থাকে, ঠিক আছে? পানি থলি থাকে। দংশক্রম, তোমরা বিসুটি গাছ বা আলকুশি গাছ নিশ্চয়ই দেখেছো। ওই গাছের পাতা বা কোনো কিছু তোমার যদি হাতে একটু লাগাই দেওয়া হয়, তুমি চুলকাইতে চুলকাইতে মরে যাবা, ঠিক আছে? সো এটা হচ্ছে দংশক্রম। আচ্ছা, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে জাইলেম ফ্লোয়েম। এখান থেকেই সব প্রশ্ন আসছে, দেখো 14-15-তে আসছে, এরপরে দেখো 16-17-তে আসছে, 21-22-এ আসছে। তো এই জাইলেম আর ফ্লোয়েম নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে ভালো মতো। তাহলে ভাইয়া আসো আমরা হচ্ছে এই যে জাইলেম এবং ফ্লোয়েম, এই দুটা টপিক নিয়ে একটু পড়াশোনা করি। ওকে, সো নতুন একটা স্লাইড নিয়ে নিই। আচ্ছা, ওকে, সো ভাস্কুলার টিস্যু যদি বলা হয়, ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু, তো এখানে নামটাই যদি খেয়াল করো, নামের মধ্যে আছে ভাস, ভাস থেকে মনে রাখো বাস, বাস থেকে মনে রাখো ভাইয়া বাস, ঠিক আছে? তো বাসের মাধ্যমে আমরা কি করি বলতো? বাসের মাধ্যমে আমরা যাতায়াত করি, তাই তো? তো ভাস্কুলার টিস্যু, বাসের মাধ্যমে যেমন আমরা বাস যেমন পরিবহন করে, ভাস্কুলার টিস্যুর বাংলাটা হচ্ছে পরিবহন টিস্যু। এটা বাংলা হচ্ছে পরিবহন টিস্যু, পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু এটা দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম এন্ড ফ্লোয়েম। একটা হচ্ছে ভাইয়া জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। একটা হচ্ছে জাইলেম এবং আরেকটা হচ্ছে ফ্লোয়েম। তো এইখান থেকে যে পার্থক্যগুলো আমাদের জানতে হবে, যেমন এখানে জাইলেম যেটা, নামের মধ্যে আছে জ থেকে মনে রাখো জল, এবং জলের সাথে আবার লবণটাও থাকে। আর এই জল প্লাস লবণ মিলে যে জিনিসটা তৈরি করে সেটার নাম হচ্ছে কোষ রস। জল জল প্লাস লবণ মিলে তৈরি করে কি ভাইয়া? কোষ রস, কোষ রস। এই কথাটা ভাইয়া মনে রাখো। ফ্লোয়েম, ফতে মনে রাখো ফুড, ফ্লোয়েম, ফতে মনে রাখো ফুড। ফুড মানে কি ভাইয়া? ফুড মানে হচ্ছে খাদ্য। সো ফ্লোয়েমের কাজ কি? খাদ্য পরিবহন করা। তাহলে জাইলেমের কাজ হচ্ছে কোষ রস পরিবহন, এটার কাজ হচ্ছে কোষ রস পরিবহন। আর ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড পরিবহন বা খাদ্য পরিবহন, ফুড পরিবহন। আচ্ছা, এবং জাইলেমের উপাদানগুলো কি কি? জাইলেমের উপাদানগুলো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে হচ্ছে ট্রাকিড ভেসেল লিখি। সো ট্রাকিড ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ওকে, আর ফ্লোয়েম, ফ্লোয়েম, ফতে ফুড, এটা ফুড পরিবহন করে এবং এর চারটি উপাদান, একটা হচ্ছে সিভনল, একটা হচ্ছে সঙ্গী কোষ। তাহলে সিভনল, সঙ্গী কোষ, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম প্যারেনকাইমা
প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার এবং ফ্লোয়েম ফাইবার, এই কথাটা মনে রাখো। তাহলে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার। ওকে, তাহলে এই হচ্ছে বিষয়। এখন জাইলেম মনে রাখো, জাইলেম মানে হচ্ছে জল পরিবহন করতে হবে। এখন জলটা কোথায় থাকে উদ্ভিদের? জলটা থাকে মাটির নিচে। মাটি থেকে উদ্ভিদ জল মূলের মাধ্যমে শোষণ করে। তার মানে কি, এটা যদি একটা উদ্ভিদ হয়, তো উদ্ভিদের জলটা কোথায় থাকে? এখান থেকে। অর্থাৎ এই মাটি থেকে উপরের দিকে তুলতে হয় জাইলেমের মাধ্যমে। তাহলে এই জাইলেমের পরিবহনটা কোন দিকে? ঊর্ধ্বমুখী। ফ্লোয়েমের পরিবহন কোনটা? কিভাবে? তাহলে ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে। খাদ্য কোথায় তৈরি হয়? পাতায় তৈরি হয়। তাহলে পাতা থেকে নিচের দিকে যাইতে হয়। আবার দেখুন, নিচে যদি কোনো পাতা থাকে, এখান থেকে উপরের দিকেও যাইতে পারে। তাহলে ফ্লোয়েম এটা নিচের দিকেও যাইতে পারে, উপরের দিকেও যাইতে পারে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে? তাহলে ফ্লোয়েম আর জাইলেম এর মধ্যে পার্থক্য এলো। আর কি কি পড়তে হবে দেখো। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে। যেমন এই যে জাইলেম মানে হচ্ছে জীবিত কোষ, মৃত কোষ। জাইলেম মানে কি? জাইলেম মানে হচ্ছে মৃত কোষ। জাইলেম মানে হচ্ছে মৃত। আর ফ্লোয়েম মানে হচ্ছে জীবিত। ফ্লোয়েম মানে কি ভাই? ফ্লোয়েম মানে হচ্ছে জীবিত। জাইলেম মানে মৃত, ফ্লোয়েম মানে হচ্ছে জীবিত। আবার প্যারেনকাইমা মানে হচ্ছে জীবিত, ফাইবার মানে হচ্ছে মৃত। এখন আমরা কি পড়েছি বলতো? জাইলেম মানে তো মৃত, কিন্তু তোমাকে আমি আবার বললাম যে প্যারেনকাইমা মানে আবার জীবিত। প্যারেনকাইমা মানে কি ভাইয়া? জীবিত। তো আমি যদি বলি যে জাইলেমের সবগুলা কোষই তো মৃত, কিন্তু একমাত্র জীবিত কোষ কোনটা? জাইলেম প্যারেনকাইমা। সো এটা হচ্ছে একমাত্র জীবিত। এটা সম্পর্কে মনে রাখো, এটা হচ্ছে একমাত্র জীবিত জীবিত উপাদান। জীবিত উপাদান। আর এখানে ফ্লোয়েম ফাইবার, যেটা ফাইবার মানে তো জীবিত, তবে একমাত্র মৃত। এটা হচ্ছে একমাত্র মৃত। এই কথাটা মনে রাখো। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে দেখো, জাইলেম প্রধানত মৃত টিস্যু, ফ্লোয়েম সাধারণত জীবিত টিস্যু। তবে জাইলেমের একমাত্র জীবিত উপাদান কোনটা? উড প্যারেনকাইমা বা জাইলেম প্যারেনকাইমা বা জাইলেম প্যারেনকাইমা। আর এখানে ফ্লোয়েম ফাইবার হচ্ছে একমাত্র মৃত উপাদান। জাইলেমের কি কি আছে দেখো। ভেসেল, ট্রাকির, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা উপাদান সমূহ নিয়ে গঠিত। এখানে সিপনল, সঙ্গী কোষ, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। জাইলেম কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে, ফ্লোয়েম কাণ্ডের পরিধির দিকে থাকে। ওকে, পানি এবং খাদ্য পরিবহন করা, দেহকে দৃঢ়তা প্রদান করাই হচ্ছে জাইলেমের কাজ। আর এটা হচ্ছে খাদ্য পরিবহন। আর খাদ্য সঞ্চয় করা হচ্ছে ফ্লোয়েমের প্রধান কাজ। আশা করি বুঝতে পেরেছো। নগ্নবীজী উদ্ভিদে ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হচ্ছে বাস্ট ফাইবার। এটা পরীক্ষায় এসেছিল। ওকে, পাটের আঁশ হচ্ছে বাস্ট ফাইবারের উদাহরণ। এই কথাটা ভাইয়া মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসলে এই যে ভাস্কুলার বান্ডল, এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সেটা হচ্ছে 17, 18, 22, 23, 23, 24, হ্যাঁ, এই বছরগুলোতে এসেছে। এখন ভাস্কুলার বান্ডল কত ধরনের? 1 নম্বর হচ্ছে সংযুক্ত, 2 নম্বর হচ্ছে অরীয়, 3 নম্বর হচ্ছে কেন্দ্রিক। সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। তো অরীয় থেকে মনে রাখি, এটা জাস্ট পাওয়া যায় মূলে। অরীয় থেকে মূলে। ঠিক আছে? তো এটা কোথায় পাওয়া যাচ্ছে? অরীয় পাওয়া যায় পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো অরীয় শেষ। আমাদের পড়তে হবে সংযুক্ত এবং কেন্দ্রিক। সংযুক্ত এবং কেন্দ্রিক। এবং সংযুক্ত এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে সমপার্শ্বীয়, 2 নম্বরটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। এখন সমপার্শ্বীয় এটা আবার হচ্ছে মুক্ত এবং আরেকটা হচ্ছে বদ্ধ। তাহলে সমপার্শ্বীয়র মধ্যে আছে মুক্ত, বদ্ধ। সমপার্শ্বীয়র কোনো ইয়ে নাই, এর মধ্যে কোনো প্রকারভেদ নাই। তাহলে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়, এটা হচ্ছে মুক্ত, বদ্ধ। সমপার্শ্বীয় হচ্ছে মুক্ত এবং বদ্ধ। আর এদিকে কেন্দ্রিক, কেন্দ্রিক দুই ধরনের। একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আরেকটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। সিম্পল, একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আরেকটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। তো জাইলেম যেহেতু জল পরিবহন করে, হ্যাড্রো কথাটার অর্থ হচ্ছে জল। জাইলেম কেন্দ্রিকের আরেকটা নাম হচ্ছে হাইড্রোসেন্ট্রিক, আর ফ্লোয়েম কেন্দ্রিকের আরেকটা নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। আচ্ছা, এখন যে কথাটা মনে রাখবা, এই যে মুক্ত, সমপার্শ্বীয়, সংযুক্ত, মনে রাখো মুক্ত মুক্ত থেকে মনে রাখো মুক্তা, আরেকজন হচ্ছে নদী। তো মুক্তা আর নদী, এরা দুইজন মনে রাখো বড্ড একা, অনেক একা। তাহলে মুক্তা আর নদী এরা হচ্ছে বড্ড একা। আচ্ছা, তাহলে মুক্তা আর নদী বড্ড একা। এখন কোন ছেলে যদি এই ঘটনাটা দেখে যে মুক্তা আর নদী দুইটা মেয়ে, তারা বড্ড একা, এখন যে ছেলে দেখবে তার কি হবে? দিলে কেমন কেমন করবে না? সো দিলকে জলে সেটা
জলে সেটা, দিলকে জলে সেটা। ঠিক আছে, আচ্ছা দিলকে জলে সেটা নিচে লিখি, দিলকে জলে সেটা। তাহলে মুক্তা নদী বড্ড একা, দিলকে জলে সেটা, এই একটা কথা মনে রাখলে আমাদের সবগুলো উদাহরণ হয়ে যাবে এবং এখান থেকে যা প্রশ্ন আসবে তুমি পারবা। তাহলে কি কি প্রশ্ন এসেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, মুক্তা আর নদী, তো মুক্তা মানে কি? মুক্তা মানে হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। মুক্ত মানে কি? মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত। নদী মানে কি? নগ্নবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে মুক্তা নদী গেল। বড্ড একা, বড্ড একা, একা মানে কি? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ওকে, এটা এখানে কি দেখাচ্ছে? বড্ড মানে কি? বদ্ধ। হ্যাঁ, বড্ড একা মানে কি? বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত কোথায় দেখা যায়? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। দিলকে তার মানে কি? সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল কোথায় দেখা যায়? ল ক, তার মানে কি? লাউ কুমড়ায় দেখা যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর হচ্ছে জাইলেম কেন্দ্রিক। জাইলেম কেন্দ্রিকের শুরুতে আছে জ, তাহলে জলে সেটা। জ মানে হচ্ছে জাইলেম কেন্দ্রিক, ল মানে হচ্ছে লাইকোপোডিয়াম, সে মানে হচ্ছে সেলাজিনেলা। আচ্ছা এখানে নাই, সে মানে হচ্ছে সেলাজিনেলা, সেলাজিনেলা এবং টতে মনে রাখো টেরিস। তাহলে লাইকোপোডিয়াম, সেলাজিনেলা অ্যান্ড টেরিস, এই তিনটা সম্পর্কে এই তিনটা কথা মনে রাখো। ঠিক আছে ভাইয়ারা? ওকে, এরপরে আসো কেন্দ্রিক, লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। হ্যাঁ, তাহলে দেখো এখানে মুক্তা নদী বড্ড একা, দিলকে জেলা সেটা, এগুলো নিয়ে সব উদাহরণ পড়ছি। বাকি যেটা থাকে সেটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। বুঝতে পেরেছো? তাহলে মুক্তা নদী বড্ড একা, দিলকে জলে সেটা, এর বাইরে যা আছে সেটা হচ্ছে লেপ্টোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক। ক্লিয়ার? তো এই হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় আমাদের শেষ হইলো। তাহলে এই একটা ছন্দের মাধ্যমে আমরা পুরো ছকটা মনে রাখতে পারি। জাইলেম ফ্লোয়েম ভালো করে বুঝলাম, অন্যান্য টপিকও ভালো মতো বুঝছি। আসো আমরা তাহলে নবম অধ্যায়টা পড়বো। ঠিক আছে? সো নবম অধ্যায়টার নাম কি ভাইয়া? উদ্ভিদ শারীরতত্ত্ব। এই অধ্যায়টা আমাদের ভালো করে পড়তে হবে।